র্যাব সদর দপ্তর নয়, নারায়ণগঞ্জে অপহরণ থেকে শুরু করে লাশ ডোবানো পর্যন্ত র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ ও মেজর আরিফ সহ ২০ কর্মকর্তা জড়িত ছিল। হাইকোর্টে র্যাবের তদন্ত প্রতিবেদন ও তথ্য এসেছে। এ বিষয়ে কথা বলতে আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে। স্বাগত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আমরা প্রথমেই জানতে চাইব স্যার, যে এই যে প্রতিবেদন দেয়া হলো, সেই প্রতিবেদনের মূল তথ্যগুলি কি দেয়া হয়েছে র্যাবের পক্ষ থেকে? হাইকোর্ট ডিভিশন যখন একটি অর্ডার দিয়েছিলেন যে নানাবিধ তদন্তের জন্য, তখন আর ডিবিকে বলেছিলেন মামলার ইনভেস্টিগেশন করার জন্য, সাথে সাথে বলেছিলেন আপনার সিআইডিকেও, এবং একটি গণতদন্তের জন্য আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটির গঠনের কথা বলেছিলেন। তদুপরি র্যাবকেও একটি তদন্তের কথা বলেছিলেন, এবং যেই তদন্তের বিষয়বস্তু হবে মোটামুটি প্রশাসনিক ব্যাপার, যে র্যাবের কারা কারা এর ভিতরে ইনভলভ ছিল এবং এদের যারা ভিকটিম তাদের উদ্ধারের ব্যাপারে কোনো রকম গাফিলতি র্যাবের পক্ষ থেকে ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। তো র্যাব ইতিমধ্যে ৩টি রিপোর্ট সাবমিট করেছিল। সেগুলো হলো ইন্টিরিম রিপোর্ট। আজকে তারা চূড়ান্ত রিপোর্ট সাবমিট করেছেন, এবং র্যাবের পক্ষ থেকে আদালতে এটা আমি পেশ করেছি। এবং এই তদন্ত প্রতিবেদনে তারা যাদের যাদের সাক্ষ্য নিয়েছেন তাদের নাম এবং তাদের সাক্ষ্যগুলো আছে, সাক্ষীগুলো আছে, এবং তদন্তের কি কি পন্থা অবলম্বন করেছেন সেগুলো উল্লেখ আছে। এবং সর্বশেষে ওনাদের মতামত একটা দিয়েছেন, যেই মতামতে ওনারা দেখিয়েছেন যে ইনফ্যাক্ট কারা কারা ইনভলভ ছিল। তাতে র্যাবের অধিনায়ক, 11-এর অধিনায়ক, একজন কোম্পানি কমান্ডার এবং আরেকজন কোম্পানি কমান্ডার, তাকেও আংশিকভাবে দায়ী বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য যারা কর্মকর্তা, এএসআই, কনস্টেবল, সিপাহি, ড্রাইভার, এই পর্যায়ের অনেকেই যুক্ত ছিল, তাদেরও নাম উল্লেখ করে তারা রিপোর্ট সাবমিট করেছেন। স্যার, এ ব্যাপারে আদালত এই প্রতিবেদন পাওয়ার পরে তারা কিছু বলেছেন, তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া অথবা কিছু? আদালত একটি মন্তব্য করেছেন যে এই ঘটনার পরেও তো দেখা যাচ্ছে, এই রিপোর্ট যখন তৈরি হয় তারপরেও তো কয়েকজন গিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাহলে কি এই রিপোর্টকে সম্পূর্ণ রিপোর্ট বলা যাবে? এই একটা প্রশ্ন আদালত আমার কাছে রেখেছিলেন। তা আমি বলেছি যে র্যাবকে এখানে বলা হয়েছিল একটা প্রশাসনিক, মোটামুটি ধরনের প্রশাসনিক বলা যায়, তদন্ত করার জন্য র্যাব কর্মকর্তাদের ভিতরে কারা কারা এতে যুক্ত ছিল, এবং সেই তদন্ত রিপোর্টই এখানে এসছে। এটা তো আর মামলার বা অপরাধের বিচারের জন্য কোনো তদন্ত রিপোর্ট না। এবং মামলার বিচার হবে আপনার ডিবি যে তদন্ত করছে, ডিবি যে তথ্য উপাত্ত সংগ্রহ করবে এবং আদালতে দাখিল করবে, তার উপরে বিচার হবে। এবং এই জন্যই এই র্যাবের এই রিপোর্টটাকে যাতে বিচারিক কাজে কোনো রকম ব্যবহার না করা হয়, এই জন্য একটি আদেশ যাতে আদালত দিয়ে দেন, সেজন্য আমি প্রার্থনা করেছি। স্যার, আরেকটি জিনিস জানতে চাইব, যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে তদন্ত করা হচ্ছে সেটার সম্পর্কে কি আদালতের কোনো মন্তব্য আজকে আছে? হ্যাঁ, এটাও বলেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব শাহজাহান মোল্লার নেতৃত্বে একটি কমিটি ছিল, সেই কমিটি আপনার তদন্ত করছিল। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব শাহজাহান মোল্লাকে আপনার পাবলিক সার্ভিস কমিশনের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। তাই আদালত যেটা চেয়েছেন, যেহেতু জনাব শাহজাহান মোল্লা আগাগোড়া এই গণতদন্ত কমিটির সভাপতি বা প্রধান হিসেবে কাজ করেছেন, এই রিপোর্টটা যাতে সাবমিট করার আগ পর্যন্ত তিনি সেই কাজটা অব্যাহত রাখেন। সেই জন্য আদালত প্রয়োজনে তাদের প্রাথমিক যে আদেশটা দিয়েছিলেন
সেটা হয়তো একটু সংশোধন করবেন, কিন্তু আমাকে বলেছেন জানিয়ে দেওয়ার জন্য এই ব্যাপারে প্রশাসনকে যে জনাব শাহজাহান মোল্লাই এই তদন্ত কমিটির প্রধান হিসেবে তার দায়িত্ব পালন করে যাবেন, তিনি যেখানেই থাকুক না কেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তুরাগ নদ, শাখা খাল ভরাট করে গড়ে ওঠা 4টি আবাসন প্রতিষ্ঠান অপসারণের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউকে। 10 দিনের মধ্যে নিজ খরচে নদ ও খালের জায়গা পূর্বের অবস্থায় ফিরিয়ে না দিলে প্রতিষ্ঠান ও মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় তুরাগ নদ ও অন্তত 6টি শাখা খাল দখল করে গড়ে উঠেছে আবাসন প্রতিষ্ঠান চন্দ্রিমা মডেল টাউন। ভরাট করা খালের জায়গা যাতে উদ্ধার করতে না পারে সেজন্য খালের জায়গায় দুপ্রান্তে দুটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। একই সাথে চন্দ্রিমার মালিকরা তুরাগ নদের তীরে সিলিকন সিটি নামের আরেকটি আবাসন প্রতিষ্ঠানের কাজ শুরু করায় নাব্যতা হারাচ্ছে তুরাগ। এ খবর জানার পর তুরাগ নদ ও খালকে দখলমুক্ত করতে নির্ধারিত সময় বেঁধে দিয়ে চন্দ্রিমাকে নোটিশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এগুলোর বিরুদ্ধে আমাদের চেয়ারম্যান মহোদয় পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন, বিশেষ করে ক্রিমিনাল মামলা দায়েরের জন্য নির্দেশনা প্রদান করেছেন এবং উচ্ছেদের নির্দেশনাও দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে এদের সবগুলোকে উচ্ছেদ করব, আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এ বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় জিরো টলারেন্স অবস্থানে আছেন। বিআইডব্লিউটিএর নোটিশের ব্যাপারে জানতে চাইলে কথা বলতে চাননি চন্দ্রিমা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার খালেদ। এটা আপনাকে কতটুকু সঠিক বলছে সেটা আপনি বলতে পারবেন, বিআইডব্লিউটি বলতে পারবেন। একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে বছিলা গার্ডেন সিটি ও বছিলা ফিউচার টাউন নামের দুটি আবাসিক প্রতিষ্ঠানকে। এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠান দুটির পরিচালক জানান তারা খালের জায়গা দখল করেননি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে চিঠিটা আমরা পেয়েছি গত পরশুদিন সন্ধ্যার পর, সেই চিঠির আলোকে বলতে চাই আমাদের এখানে আমরা কোনো সরকারি খাল ভরাট করিনি। আমাদের যে এরিয়া, আমাদের এরিয়ার পাশে দুটি খাল আছে, খাল দুটি এখনো পুরোপুরিভাবে সেটা ওপেন আছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিজ খরচে খাল দখলমুক্ত করা না হলে প্রতিষ্ঠান মালিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। স্বাগত রিজওয়ানা হাসান। আমরা প্রথমেই জানতে চাইব যে বিআইডব্লিউটিএ 10 দিনের মধ্যে সরে যাওয়ার যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটি কি আপনার কাছে কেমন মনে হচ্ছে? কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি নানান ধরনের নির্দেশ আসে, কিন্তু তার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না। ধন্যবাদ। প্রথম থেকেই যদি বিচার করি তাহলে বলতে হবে যে বিআইডব্লিউটিএ এই নির্দেশটা বড্ড বেশি দেরিতে দিয়েছে। নদী রক্ষার যে আদেশটা আদালত থেকে এসেছে সেটা আজকে আসেনি, বেশ কয়েক বছর আগে এসেছে। কাজে এই নির্দেশ আরো অনেক আগেই আসা উচিত ছিল, তাহলে এতটুকুন জমি আর তারা ভরে ফেলতে পারতো না। কিন্তু যেটা ইংরেজিতে বলে বেটার লেট দেন নেভার, তারপরেও বিআইডব্লিউটিএ এই ব্যাপারে নির্দেশ দিয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আশা করি বিআইডব্লিউটিএ কেবল নোটিশ দিয়েই ক্ষান্ত থাকবে না। এর পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো অনেক জটিল হবে, কারণ এই কোম্পানিগুলো বলার চেষ্টা করবে যে এই জমিগুলো আসলে বিভিন্ন খতিয়ান অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন এবং নদী বা খালের জায়গা না। সেখানেও বিআইডব্লিউটিকে সজাগ এবং সক্রিয় থাকতে হবে এবং এই আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এই সমস্ত ভিত্তিহীন দাবিকে অসার প্রমাণিত করতে হবে। এখানে আরেকটি কথা আমি উদ্বেগের সাথে আপনাকে একটু বলতে চাই যে বিগত যে টাস্ক ফোর্সের মিটিংটা হয়ে গেল নদী রক্ষা কমিশনের, সেখানকার সিদ্ধান্তটা আমি পড়ে দেখেছি এবং সেখানে বলা আছে যে এরকম আরো দুটো প্রতিষ্ঠান, আমিন মোমিন হাউজিং কোম্পানি, তারাও এরকম নদীর জমি দখল করে ভরাট করে ফেলেছিল। সিদ্ধান্ত হয়েছিল তাদেরকে উচ্ছেদ করা হবে এবং তাদের সাইনবোর্ডগুলো উচ্ছেদ করা হয়েছে। গত মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমিন মোমিনের ভরাটকৃত সেই জায়গাটা র্যাব এবং পুলিশকে দিয়ে দেওয়া হবে। তো এই যদি হয় যে একটা বেসরকারি হাউজিং কে আমরা তুলে দিলাম কারণ সে নদীর জমি ভরাট করেছে, পরে আবার বললাম সেই ভরাটকৃত জমি আমরা র্যাব এবং পুলিশকে বা সরকারের অন্য কোনো কাজে লাগাবো, তাহলে আমাদের যেটা মূল উদ্দেশ্য নদীকে ফেরত পাওয়া বা খালকে ফেরত পাওয়া, সেটা কিন্তু আমরা পাবো না। কাজে বিআইডব্লিউটিএ যে উদ্যোগ নিচ্ছেন, সরকারের অন্যান্য কর্তৃপক্ষেরও কিন্তু এই উদ্যোগের সাথে একমত থাকতে হবে এবং একসাথে কাজ করতে হবে। তা নয়তো বিআইডব্লিউটিএ একটি অধিদপ্তর হওয়াতে, একটা কর্তৃপক্ষ হওয়াতে দেখা যাবে মন্ত্রণালয় তার অনৈতিক সিদ্ধান্ত বিআইডব্লিউটিএ এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এমন যাতে কোনোভাবেই না হয়, এবং বিআইডব্লিউটিএ কে সকল মন্ত্রণালয় এবং অন্যান্য অধিদপ্তর সহায়তা করবে যাতে এই সিদ্ধান্তে সে অটল থাকতে পারে, সেটাই আমাদের কাম্য। বিআইডব্লিউটিএ থেকে বেশ কয়েকবারই বলা হয়েছে যে তারা উচ্ছেদের পরে আবার দখলদাররা ফিরে আসে, তো এইটা বন্ধ করার জন্য আসলে কি ধরনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন, অথবা এই ফিরে আসার পেছনে তাদেরও কোনো ভূমিকা থাকে কিনা? ফিরে আসার পিছনে আসলে মূল কারণটা হচ্ছে অর্থনৈতিক, এবং অর্থনীতির পিছনে যোগান দিয়ে যায় হচ্ছে শক্তি, স্থানীয় যে সমস্ত রাজনীতিবিদেরা আছেন তারা। আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি দখলের সংখ্যাগুলো দেখেন এবং উচ্ছেদের সংখ্যাগুলো দেখেন, একবার উচ্ছেদ করার পর পরবর্তীকালে যখন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হয় আরো বেশি দখলদারকে উচ্ছেদ করার প্রয়োজন হয়। তার অর্থ হচ্ছে যে বিআইডব্লিউটি এর পরিচালিত উচ্ছেদ অভিযানগুলো কার্যকরী হচ্ছে না, এবং যারা দখল করেন তারা এতই ক্ষমতাবান যে তারা জানেন যে তারা আবার ফিরে আসতে পারবেন। কাজে দখলের সাথে সাথে ওইটাকে রক্ষা করার জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে বনায়ন, বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিতে হবে, এবং ওই স্থানীয় জনগোষ্ঠীকেই সার্ভেইলেন্সের ক্ষমতাটুকুন দিতে হবে। কোনো ব্যত্যয় ঘটলে তারাই বিআইডব্লিউটিকে জানাবেন। এটা বলার পাশাপাশি আমাদের কিন্তু এটাও বলতে হবে যে জমিটার আসল মালিক কিন্তু জেলা প্রশাসক। জেলা প্রশাসকেরা যদি ভিন্নভাবে নদীর সীমানা চিহ্নিত করেন তাহলে কিন্তু বিআইডব্লিউটি সেখানে অনেকটাই অসহায় হয়ে পড়ে। আর রাজনৈতিক পলিটিক্যাল মাস্টাররা যদি বলা শুরু করেন যে ভরাটকৃত এই জায়গাতে উচ্ছেদ করলাম, কিন্তু ভরাটকৃত জায়গাটা একে না দিয়ে ওকে দিয়ে দিব, তখন বিআইডব্লিউটি কিন্তু অসহায় হয়ে পড়ে। কাজে আমি মনে করি জেলা প্রশাসক, বিআইডব্লিউটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এক হবে, এবং যে নদীটার কথা আমরা বলছি সে নদীটা যেহেতু পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের এখতিয়ারে চলে এসছে, কেননা এগুলো ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, সেখানে পরিবেশ এবং বন মন্ত্রণালয় কিন্তু তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছে না। এই কটা সংস্থা একত্রিত হয়ে আদালতের আদেশ বাস্তবায়নে কাজ করবে, এবং স্থানীয় জনগোষ্ঠীকে আসলে সার্ভেইলেন্সের মূল দায়িত্ব না দেওয়া পর্যন্ত, এবং দখলের পরপরই ওখানে গাছ লাগিয়ে দেওয়া বা এরকম কোনো লো কস্ট মেজার না নেওয়া পর্যন্ত দখল কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাবে না। সৈয়দা রেজওয়ানা হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।